রাজনীতি করতে হলে জনসমর্থন শোডাউন দেখাতে হবে। শোডাউন করে এক প্যাকেট বিরিয়ানি 500 টাকা দিয়ে তাদেরকে এমনভাবে হাতে ধরিয়ে দিচ্ছে, সমাবেশ করতে হবে, সেখানে লোক সমাগম দেখাতে হবে। সেটার থেকে গণ অধিকার পরিষদে বিশ্বাস করি। 1924-এর গণ অভ্যুত্থানের পরে ছাত্র, যুব, শ্রমিক, পেশাজীবী, আইনজীবী, প্রবাসী কাউকে দেখাতে পারবেন না যে কোনো জায়গা দিয়ে একটা জায়গায় দখল করছে, কোনো জায়গায় 5টা টাকা কারো কাছে জোর করে চেয়েছে। আসসালামু আলাইকুম। আজকালের পক্ষ থেকে আমি সাদি মোহাম্মদ হিমেল। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না। শুরুতেই জানতে চাই আপনি কেমন আছেন? জি, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। দেশে এবং দেশের বাইরে অবস্থানরত যারা দেখতেছেন এই অনুষ্ঠান, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকাল সাংবাদিক, কুলাকুশলী, কর্মকর্তা কর্মচারীদেরকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতেই জানতে চাই আপনার রাজনৈতিক হাতেখড়ি কীভাবে হলো? আসলে আমি অত্যন্ত তৃণমূলের সন্তান, তৃণমূল পর্যায়ের। আমার জন্মস্থান ভান্ডারিয়া থানার বিটাবাড়ি ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড, ভান্ডারিয়া উপজেলা, পিরোজপুর জেলা। আমি যখন, আমার বাবা একজন ইউপি সদস্য ছিল, বারবার নির্বাচিত, একাধিকবার নির্বাচিত মেম্বার ছিল। আমার দাদা 40 বছর মেম্বার ছিল। আমি রাজনৈতিক একদম ভিলেজ পলিটিশিয়ানের ঘরে যেহেতু আমার জন্ম, আমি তখন থেকেই মনে করেছিলাম যে আমি কিছু রাজনীতি করব বা আমার রাজনীতি করার খুব শখ। আমি একটা পর্যায়ে ঢাকায় চলে যাই। আমার বড় বোন একমাত্র, আমি তার আদরের ছোট ভাই ছিলাম, মরিয়ম আপা। ওইখান থেকে আমি যেখানে আমি এখনো থাকি, দক্ষিণখান, তখন ঢাকা 5 আসন ছিল, তখনকার থেকে রাজনীতির একটা ভিতরে একটা মনে করেন স্পৃহা জাগে। তারপরে আমি সাভারে যাই। সাভার থেকে আমার ডাকসুর সাবেক 2বারের নির্বাচিত ভিপি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ভাইয়ের সাথে পরিচয় হয়। আমার বাসার পাশে তারই আপন বোনের বাসা ছিল। তো সে আমাকে আমার স্পৃহা দেখেই বলে যে তুমি রাজনীতি করো। তখন আমি সাভার উপজেলার সভাপতি হই। তারপরের থেকে মানে এই 2012 সাল থেকে আমি রাজনীতিতে সক্রিয় হই এবং আমার বলা যায় যে আমার রাজনৈতিক অভিভাবক মাহমুদুর রহমান মান্না, তার হাত ধরেই আমি রাজনীতিতে আসা। তারপরে তো 2021 সালে গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠিত হয়, তার সাথে আমি যুক্ত হই। তারপরে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব ছিলাম আহ্বায়ক কমিটিতে। তারপরে পিরোজপুর জেলার প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলাম। এখন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রানিং আছি। 24-এর গণ অভ্যুত্থানে সরাসরি যোদ্ধা ছিলাম। রাজপথে থেকে আল্লাহ বাঁচিয়ে রাখছি। আমি যারা শহীদ হয়েছে তারা আমাদের সামনেই হয়েছে। 2000 মা বোন, ভাই বোন, এরা আমার সামনেই ছাত্র জনতা হয়েছে। তাদের প্রতি আমার গভীর সমবেদনা এবং আমি যারা মরে গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি এবং যারা বেঁচে আছে তারা যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সেটাই আমার কামনা। গণ অধিকার পরিষদের শুরু থেকেই আপনি বিভিন্ন ধরনের পদে ছিলেন, তো এই পদ চলাটা আপনার কেমন ছিল? খুবই ভালো, কারণ আমি কোনো ব্যক্তিগত স্বার্থে মান্না ভাইয়ের সাথে কোনো দ্বন্দ্বর কারণে আমি দল ছেড়ে আসি। তবে আমি একটা সময় চেয়েছিলাম রাজনীতি করব না, কারণ রাজনীতির প্রেক্ষাপটই ভিন্ন হয়ে গেছিল যে 2-1টা ঘুরে ফিরে দলই ক্ষমতায় আসতেছে। তখন চিন্তা করলাম যে না, রাজনীতি আর করবো না, দেশের বাইরে চলে। ঠিক তখনই একটা তরুণদের দল প্রতিষ্ঠিত হয়, সেটা হচ্ছে গণ অধিকার পরিষদ। আর গণ অধিকার পরিষদের যে নেতৃত্বে আছে সে এমনই একজন নেতা, গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি, ডাকসুর সাবেক বিবি জননেতা নুরুল হক। সে আমাকে আহ্বান জানায়, আমি তার আহ্বানে সাড়া দিই। আর সেখানে পথ চলাটা এই জন্য ভালো ছিল যে আপনার মতো আমার মতো 20 থেকে 40-এর কোঠার
যারা তরুণরা ছিল তাদের সাথে রাজনীতি করার জন্য আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। এবং এই 20-40-এর ভিতরে, যেহেতু আমিও 30 থেকে 40-এর কোটায়, ঠিক তেমনি তাদের সাথে একটা অ্যাডজাস্ট হয়েছে এবং খুবই ভালো সময় পার করছি এবং করতেছি। দেখা যাচ্ছে বিরোধী যখন রাজনৈতিক সময় ছিল সে সময় আপনারা বিভিন্ন ধরনের হামলা মামলার শিকার হয়েছেন, তো সেক্ষেত্রে আপনার রাজনীতি করতে গিয়ে কি ধরনের প্রতিকূলতার মুখে আপনার পড়তে হয়েছিল? দেখেন, আমি যেখানে বসে আছি এটা একটা আমার ব্যবসা প্রতিষ্ঠান, এরকম অজস্র ব্যবসা প্রতিষ্ঠান টুকটাক আমি করতাম, কষ্ট করে গড়েছি, এটা আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। যেখানে ইচ্ছা করে আমার আমি ট্রাভেল এজেন্সির ডাইরেক্টর ছিলেন, জোর করে নিয়ে হয়েছে, আমাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল ব্যবসা বাণিজ্য থেকে। আমার বাসার কারেন্টের লাইন পর্যন্ত 2 দিন কেটে দেওয়া হয়েছিল। আমার উপরে হামলা হয়েছিল আপনার ওই যে স্টাফ কোয়ার্টার থেকে আসার সময় একটা নির্ঝঞ্ঝাট রোডে, আমি মোটরসাইকেলে, আমার মাথায় হেলমেট থাকাতে ওদিনকার মেরে ফেলত। এই যে তাণ্ডব বাহিনী, মানে যারা আমার উপরে নির্যাতন নিপীড়ন মুখোমুখি, একটা প্রোগ্রাম হতো সেখানে চুপ করে বসে থাকে। সাপোজ এই যে বরিশালের রূপাতলিতে বসে আছে, এই রূপাতলি বাস স্ট্যান্ডে একটা রেস্টুরেন্টে আমি বসেছিলাম, সেখান থেকে আমাদের উঠেই দেওয়া হয়েছে। মানে কোনো জায়গায় আত্মীয় স্বজন পর্যন্ত পছন্দ করতো না, গেলে মনে করতো যে না, এদের নিলে তো সমস্যা, প্রশাসনিক করতে পারে। যে দেশের প্রশাসন বিনা কারণে মানুষকে মামলা দেয়, যে দেশের প্রশাসনিক ক্ষমতাকে অপব্যবহার করা হচ্ছিল, এই ফেসিসের প্রধান কারণ ছিল। তো আল্লাহর রহমতে সেখান থেকে মুক্তি পেয়েছি। বিভিন্ন ধরনের মামলা হামলা, জেল জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের শিকার আমরা হয়েছি। তো তারপরও আমরা দামিয়ে রেখে দেয়। দেখেন, আমি আজকে যারা এই ফেসিসের সাথে সমর্থিত ছিল, সবাই তো আর খারাপ না, সবাইকে আমি আপনার এই সাক্ষাৎকারের মাধ্যমে বা ইন্টারভিউর মাধ্যমে আমন্ত্রণ জানাবো। ভুল যাওয়ার হয়ে গেছে, দেশটাকে ভালোবেসে আসুন, আমাদের সাথে কাজ করুন। আমি যেহেতু এই 24-এর গণঅভ্যুত্থানের একজন সরাসরি যোদ্ধা হয়েও আমি কারোর বিরুদ্ধে কোনো মামলা করিনি, তাই বলে কি আমি হেরে গিয়েছি? হেরেছেন। আমি মামলা হামলার রাজনীতি আর চাই না, আমি মামলা করিনি আর করতেও চাই না। কেউ এগ্রেসিভ আচরণ করতে হলে তাকে আমরা যেহেতু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, ওমর রাদিয়াল্লাহু থেকে রাজনীতির তারা দাওয়াত দিয়েছে, আমি সকলকে দাওয়াত দিলাম, তরুণদের সাথে আসুন, আপনাদের দেশ আমার দেশ, সকলে ঐক্যবদ্ধভাবে আমরা বলি, আমরা সেই ফেসিস থেকে মুক্ত হই। আর প্রশাসনিক যারা কর্মকর্তা কর্মচারী তাদেরকে আহ্বান জানাবো যে আপনাদের ইগো ভাবটা সরিয়ে ফেলুন। রাষ্ট্রের জনগণের ভোট, হেড ট্যাক্সের মাধ্যমে আপনাদের বেতন হয়, অবশ্যই আপনাদেরকে তাদের কথা মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থানে আপনি রাজপথে ছিলেন, তো সেই রাজপথে থাকাকালীন আপনার কিছু অভিজ্ঞতা যদি আমাদের একটু বলতেন। আমি পল্টন মোড়ে আমার একটা রেস্টুরেন্ট আছে, ক্যাফে মালঞ্চ। ওই রেস্টুরেন্টে আমি 17 দিন একটা 3 জনের একটা থোপ আছে, ওখানে ঘুমিয়েছি। ছোট্ট, মানে বেশি, এটা তো আসলে লং টাইম বলা যায় না। আমি অভ্যুত্থানের 1-2 দিন আগের কিছু কাহিনী, আমাদের 1-2 দিন আগে বলতে আমাদের সভাপতিকে যখন 19 তারিখে মেবি মনে হয় যে রাত্রে ধরে, 19 জুলাই, তো ওই রাত্র 3টার সময় আমার কেন্দ্রীয় কমিটির প্রায় 14 জন নেতা, আমরা ওইখানে, আমার ওই রেস্টুরেন্টের একটা অফিস আছে, ওখানে বসা ছিল, আমরা অবরুদ্ধ ছিলাম। ওইখানেই ওই টেবিলে একজন নেতা নূরে এরশাদ সিদ্দিকী, ওনার ফোনে শহীদুল ইসলাম ফাহিম নামে আমাদের আর এক নেতা ফোন দেয় যে বিপিকে তো গ্রেপ্তার করছে। বাসার থেকে তাকে তো কি অবস্থায় নিয়ে আসছে, সে কি বলেছিল 10% ধাক্কা দেন, কোনোভাবে দাবিয়ে দেওয়া যায় না তাকে। যে নেতাই এই দেশের জাতিকে উজ্জীবিত করেছে যে সরকার পড়ে গেছে, 10% ধাক্কা দেন, 90% পতন হয়ে গেছে, হাতে হাত করা নেই, সমকাল সেটা কাভারেজ করেছে। তো তাকে ধরলো, এটা ওইখানে নিউজ পাইলাম। তা আমরা তো চিন্তা করলাম আমাদের অবস্থা খারাপ, তো আমাকেও ফোন দেওয়া হয়েছে ডিবি কার্যালয় থেকে অনেক ধরনের। তো ওইখান থেকে আমরা চুপচাপ তারপরের দিন থেকে চালু বিভিন্ন ধরনের দিয়া আমি আর বাসায় যেতে পারি। ওইখান থেকে আন্দোলন পরিচালনা করেছি, দিনের বেলা গেছে, রাত্র 2-1 ঘন্টা এসে চুপ মাইরে ওইখানে ঢুকছি, আন্ডারগ্রাউন্ড থেকে কৌশল অবলম্বন করছি, আবার গেছি, নিজেকে যুদ্ধ করে বাঁচিয়ে রাখা একটা কৌশল, বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা জীবন তো একদম দেওয়া যায় না, আমি মরে গেলে যুদ্ধটা করবে সেরকম একটা, অনেকের নৃশংস হত্যাকাণ্ড দেখেছি সামনে, ওগুলো বলার মতো না। আপনার মতো অনেক
যারা ছাত্র, আপনিও তো অনেক ইয়ং, আপনার মতো অনেক ইয়ং আমার পাশে থেকে লুটেই পড়ছে। এই রক্ত, তাজা রক্তগুলা চোখের সামনে থেকে এই জুলাই অভ্যুত্থানকে কোনোভাবে বৃথা যেতে গণ অধিকার পরিষদ দিবে না। তো সেখানে তারপরে 5 তারিখ সকাল আমি আমার ওই হোটেল থেকে বের হয়েছি, আমার সাথে 10-15 জন গুলিস্তান আওয়ামী লীগের পার্টি অফিস থেকে 300-র মতো হেলমেট রান্নাদের সব করে দিল। পুলিশ একদিক দিয়ে গুলি করতে আসলো। 5 তারিখ সকাল 10টা, আল্লাহ রহমতে 11টার সময় আমাদের একটা 1 ঘন্টা পরেই দেশের অবস্থা চেঞ্জ। তারপর তো কি হলো আপনারা সবাই দেখেছেন, এই ফেসিস পালিয়ে গেল। ফেসিস পালিয়ে গেলে ফেসিসের দোসররা পালিয়ে যায়, এটাকে প্রতিহত সবাইকে ঐক্যবদ্ধ বলতে হবে। 5 আগস্টের আগে রাজনৈতিক পরিস্থিতি একরকম ছিল, এখন বর্তমানে একটা স্বাধীন প্রেক্ষাপট রয়েছে যেখানে আপনারা স্বাধীনভাবে রাজনীতি করতে পারবেন। তো এখানে হচ্ছে গণ অধিকার পরিষদের এখন বর্তমান প্রেক্ষাপটে কিরকম রাজনীতি হওয়া উচিত আপনি বলে মনে করেন? গণ অধিকার বরাবরই অন্যায় প্রতিবাদ করে আসছে। গণ অধিকার পরিষদ 24-এর গণ অভ্যুত্থানের পরে ছাত্র, যুব, শ্রমিক, পেশাজীবী, আইনজীবী, প্রবাসী কাউকে দেখাতে পারবেন না যে কোনো জায়গা যে একটা জায়গায় দখল করছে, কোনো জায়গা 5টা টাকা কারো কাছে জোর করে চেয়েছে, কারো জমি দখল করেছে, কারো অন্যায়ভাবে নির্যাতন করেছে। এই ইতিহাস গণ অধিকার পরিষদের নেই। তো গণ অধিকার পরিষদ কি চায় সেটা তো পরিষ্কার। গণ অধিকার পরিষদ চায় আইনের সুশাসন, গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার, জাতীয় স্বার্থ, এইগুলাই গণ অধিকার পরিষদ চায়। গণ অধিকার পরিষদ জনগণের সঠিক মূল্যায়ন চায়। গণ অধিকার পরিষদ চায় এদেশের মানুষ তার মৌলিক অধিকার, তার অধিকার বাস্তবায়ন করবে। গণ অধিকার পরিষদ চায় আইনের যে ব্যক্তি একদম লঙ্গি পরা যে লোক কৃষক কাজ করে সেও যায় যে মর্যাদা পাবে, সুটটাই পরা লোকও সেই মর্যাদা পাবে। গণ অধিকার পরিষদের চাওয়াই। বর্তমান তরুণ সমাজ রাজনীতিতে তাদের আগ্রহ হারাচ্ছে, এটা অনেকেই মনে করছে। তো সেক্ষেত্রে গণ অধিকার পরিষদের কিভাবে তরুণদের রাজনীতিতে আনবে আপনি মনে করেন? দেখেন, আমি যারা এই অনুষ্ঠান দেখছেন আমি সবাইকে আহ্বান জানাবো, একটা ডাস্টবিন, সেটা যদি আপনি ময়লা ফালেন, ময়লা যদি বারবার ওইটার ভিতরে ময়লা স্তব্ধ এক সময় ভরে দেয়, পরিপূর্ণ হইলে ছড়াই ছিটিয়ে যাবে, সেটা শুধু গন্ধই বের হবে। তা আপনারা যদি রাজনীতির থেকে, রাজনীতি এখন তরুণদের হাতে অনেক মানে সুন্দর একটা সময়, আপনারা যদি এখানে যুক্ত হন, আপনাদের জন্য, আপনার দেশের জন্য ভালো। দেশকে, ব্যক্তির চেয়ে দেশ বড়, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আপনার দেশের সাথে মানুষ এক জায়গায় যুক্ত হন এবং সেই ডাস্টবিন ময়লা আপনারা মনে করছেন রাজনীতি পরিষ্কার না করলে তো এটা আরো স্তব্ধ, আরো খারাপ মানুষ এখানে অ্যাড হয়ে যাবে। তাহলে দেশ তো রাজনৈতিকভাবে পরিচালিত হয়, অর্থাৎ নির্বাচিত সরকারের মাধ্যমে পরিচালিত হয়। অর্থাৎ এই ডাস্টবিন মনে করে এটাকে গন্ধ না ছড়াইতে দিয়ে তরুণ সমাজ, যুব সমাজকে আহ্বান জানাবো রাজনীতিতে আসার জন্য। আপনার মতে শিক্ষাঙ্গনে রাজনীতি কেমন হওয়া উচিত? আর হচ্ছে শিক্ষাঙ্গনে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, যেমন ছাত্র শিবির, ছাত্র দল এবং আপনাদের অধিকার পরিষদ। তো সবাই কি সাম্যাবস্থায় একটি সুন্দর শিক্ষাঙ্গনে সুন্দর রাজনীতি পরিবেশ বজায় রাখা কি সম্ভব কিনা? অবশ্যই, ডেফিনেটলি, অফকোর্স। আপনার মনে করেন যে শিক্ষাঙ্গন, আমাদের যে সভাপতি সে তো ডাকসুর ভিপি ছিল এবং সরাসরি নির্বাচিত, কিভাবে কত নাটকীয়তার মধ্য দিয়েও তাকে আর ফেল করানো যায়, এত পরিমাণে ভোট পেয়েছে। এখন যেহেতু আপনারা জানেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় প্রচার হয়েছে যে ডাকসু নির্বাচন পর্যায়ক্রমে হয়ে যায়। রাজনীতি যদি এই শিক্ষাঙ্গন থেকে যদি মানুষ না হয়, তাহলে আপনার রাজনীতিতে তো শিক্ষক, কুলি, মজুর সমন্বয়ে রাজনীতি তৈরি হবে। এখন আপনার ছাত্রদের বলবেন তোমরা খালি পড়ো, রাজনীতির দরকার নেই, আবার কৃষকদের বলবেন তোমরা শুনে কৃষকের বীজ বপন করো, তোমাদের রাজনীতি দরকার নেই, এটা হওয়া চাই না। উভয়ের সমন্বয়ে রাজনীতিটা ঘটুক এবং শিক্ষা উন্নয়নে রাজনীতিক, যেমন এই ডাকসুর নির্বাচিত, আমি তো 2 জন ভিপির সাথেই ছিলাম, এখন একজনের সাথে আছি, আর একজন রেকর্ড 2 বার ভিপি ছিল, 79। তো সেই সময় ডাকসু নির্বাচন কেন দিতে চাই? আজকে ডাকসু নির্বাচন দিলে এরকম নুরুল হক নূর আরো 10 জন তৈরি হোক। আমাদের দেশের একটাই সমস্যা যে আমার জায়গাটা যদি আবার কেউ খেয়ে ফেলে, এই ভয়ে তারা রাজনীতিটাকে কক্ষিগত করে রাখছে।
তো গণ অধিকার পরিষদ তরুণ সমাজ যারা আছে তারা ঐক্যবদ্ধভাবে এইটাকে প্রতিহত করার জন্যই মানুষকে ভালো যে মানুষগুলো একদম নিরপেক্ষ রাজনীতি, এদেশে 100% ভোট আছে না, 100% ভোটের ভোট কাস্টটা 40%, আর ভোটগুলো কেন আসে না? কারণ হচ্ছে ভালো মানুষ সেটাকে দিকে তাকায় না। তা আমি সকলকে আহ্বান জানাবো দেশটাকে বাঁচান। কিশোর গ্যাং একটি বড় সমস্যা দেশের জন্য। তো দেখা যায় যে যারা রাজনৈতিক ক্ষমতায় থাকে তাদের ছত্রছায়ায় কিন্তু এই কিশোর গ্যাংটা তৈরি হয়। তো আপনি কিভাবে মনে করেন যে ভবিষ্যতে যেন এই কিশোর গ্যাং যদি না হতে পারে, তো সেক্ষেত্রে আপনাদের কি ভূমিকা থাকবে? দেখুন, রাজনীতি করতে হলে জনসমর্থন শোডাউন দেখাতে হবে। শোডাউনের প্রথা আগে চেঞ্জ করতে হবে, অনেক বড় সমাবেশ করতে হবে, সেখানে লোক সমাগম দেখাতে হবে, সেটার থেকে গণ অধিকার পরিষদে বিশ্বাস করতে হবে। আপনি এখানে এসে আমাকে একা বসা দেবেন, আমার কথাই এটা, গণ অধিকার পরিষদের কথাও মিটিংয়ে হয় যে যাদের অতিরিক্ত কাজ থাকবে তারা হঠাৎ করে আসবেন না, ওই দিন তার জন্য কাজ ছেড়ে, মানে আপনারা চাকরি করেন, আপনি চাকরির ফাঁকে যে সময় পান সেটা রাজনীতি করেন, কিন্তু চাকরি রুটি রুজির ব্যবস্থা বাদ দিয়ে আপনারা রাজনীতি করতে হবে এমনটা নয়। তো আপনাকে কর্মদক্ষতা বাড়াতে হবে। আপনি কিশোর গ্যাং কেন তৈরি হবে না? আপনি দেখুন যারা যারা প্রোগ্রাম করে, এক প্যাকেট বিরিয়ানি 500 টাকা দিয়ে তাদেরকে এমনভাবে হাতে ধরিয়ে দিচ্ছে যে কিশোর গ্যাং অটোমেটিক 20 বছরের একজন যুবক যখন 500 টাকা পায় ও তো শরীরের মধ্যে হিট মনে করে। আমি এই 500 টাকার রাজনীতি বন্ধ করতে চাই। প্রিয় দেশবাসী, 500 টাকা, একটা কাপড়, একটা লুঙ্গি, এক প্যাকেট বিরিয়ানির আশায় কেউ রাজনীতি করবেন না। রাজনীতিবিদের রাজনীতি আপনারা করে দেবেন, তার ভোট, আমি যদি নির্বাচন করি আমার ভোটটা আল্লাহর রাস্তায় আপনারা করে দেবেন, আপনারা আমাকে চা খাওয়াবেন, আমি আপনার কাছে দায়বদ্ধ থাকবো। আপনি আমার কাছ থেকে 1500 টাকা নিয়ে আপনি দায়বদ্ধ থাকেন না, আমি কোথায় পাবো এই টাকা? তাহলে আমার চুরি করতে হবে। 500 টাকা করে দিলে 1 লক্ষ লোকের দিলে কত টাকা দিতে হয়? তাহলে আপনার অধিকার আপনি বুঝে নেবেন, আপনার বাস্তবতাকে আপনাকে স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করতেছে গণ অধিকার পরিষদ। আপনি আমার কাছ থেকে বুঝে নেবেন আপনার মৌলিক অধিকার, এটাই হবে জনপ্রতিনিধি। আমি যদি নির্বাচিত হই আমি রাষ্ট্রের কর্মচারী হয়ে যাব, আপনারাই মালিক, আপনারা আমার চা খাওয়াবেন, আপনাদের বরাদ্দ যেটা হবে আপনারা পাবেন। তাই এই 500 টাকা এক প্যাকেট বিরিয়ানি যে প্রচলন এতদিনে হয়ে আসছে সেটার ভিতরে আল্লাহ রাস্তায় যাবেন না, এটা আমার দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান। আগামী জাতীয় নির্বাচনে গণ অধিকার পরিষদের কেমন সম্ভাবনা দেখছেন? আর আপনি যদি গণ অধিকার পরিষদ থেকে যদি আপনাকে মনোনয়ন দেওয়া হয় তাহলে আপনার করণীয় কি থাকবে? গণ অধিকার পরিষদ উদয়বান একটা রাইজিং একটা সময়। ইতিমধ্যে সারা দেশে মোটামুটি ম্যাক্সিমাম লোকের একদম অ্যান্ড্রয়েড মোবাইল, তো এখনো আমাদের গ্রামের লোক আছে যে বাটন মোবাইল ব্যবহার করে। আমার মাই ঠিক মতো অ্যান্ড্রয়েড চালাতে পারতো না, 2-3 মাস হয়ে চালায়। এই লোকগুলা ছাড়া ম্যাক্সিমাম লোকের হাতে বিভিন্ন গণ অধিকার পরিষদ, এটা সবাই চিনি। আমাদের বার্তা আরো পৌঁছে গেছে। আমি ছোট্ট একটা লিফলেট দিয়েছিলাম, আপনারা দেখছেন। এই লিফলেটগুলো 21 দফা আছে, 7 দফা আছে, এগুলো আমরা মানুষের মাঝে বিতরণ করতেছি, মানুষকে উজ্জীবিত করতেছি। অলরেডি খুব সাড়া পাচ্ছি, যেটা বলার মতো না। তৃণমূলে মানুষ চাচ্ছে, আপনি মনে করেন যে মানুষ চায় যে মানুষ কত ক্ষিপ্ত হলে মানুষ যে কোনো মানুষকে, অপোজিশনকে দলিল ভোট দিয়ে দেবে। আপনার তো কল্পনা করেন, সুস্থ ভোট হইলে এদেশে গণ অধিকার পরিষদ ট্রাক মার্কা দেখে মানুষ মনে করবে এবং সিলেক্ট করে তরুণদের ভোট 100% গণ অধিকার পরিষদ পাবে। আপনি কি আগামীতে নির্বাচন করছেন? ইনশাল্লাহ আমি, আমার দল গণ অধিকার পরিষদ আমাকে, আশা করি আমাকে পিরোজপুর 2 আসনে অবশ্যই সিলেক্ট করবে। কারণ আমি ইতিমধ্যে আপনারা দেখেছেন, যেহেতু আপনারা পিরোজপুরের প্রতিনিধি, ব্যাপক আমার প্রচারণা আছে। আমাকে ম্যাক্সিমাম পিরোজপুর ডিস্ট্রিক্টের যে 7টা উপজেলা, 4টা পৌরসভা, 52টা ইউনিয়ন, আমি ইতিমধ্যে আমাদের দল নিবন্ধনের সময় সব জায়গায় পদার্পণ করেছি। আমি জেলার সভাপতি ছিলাম, তখন 1.5 বছর থেকে 2 বছর আমি এটাকে পরিচালনা করেছি। দলের দুঃসময়ে পাশে ছিলাম। অবশ্যই দল আমাকে নমিনেশন দিবে, আর এবং আমি বিপুল ভোটে এখান থেকে বিজয় অর্জন করার চেষ্টা করব। এতক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য এবং এত খোলামেলা আলোচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকালের পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা। আপনারা যারা সাংবাদিক আছেন তারা এখন স্বাধীন,
আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকে, আপনারা সঠিক তথ্য তুলে দেবেন। আপনি যে বড় দলের প্রার্থী, তারা বড় দল নামে মাত্র, হাতির দেহ কিন্তু বড়, চোখ কিন্তু ছোট, অতএব দেহ দিয়ে কিছু হয় না। সেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। বন্দুকের নলায় হাসিনা দেশের স্বৈরশাসন প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। সেই বন্দুকের গুলির সামনে দাঁড়িয়ে আমার আবু সাইদ বলেছিল, বুক পেতেছি গুলি কর। আমার মুগ্ধ বলেছিল, পানি নিয়েছো, পানি লাগবো। তারা জীবন দিয়েছে, তাদের রক্তের উপর থেকে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এটাকে বৃথা দিতে দেব না, আপনারাও দিয়ে না। আপনারা সাংবাদিক হচ্ছেন এই দেশের একটা হৃৎপিণ্ডের অংশ। আমি চাই যে সাংবাদিকরা তার সঠিকভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন। গতকালকে আপনি দেখেছেন যে গাজীপুরে এক সাংবাদিক হত্যা হয়েছে, করার জন্য ওই সাংবাদিকের হত্যার বিচারের সাথে এমন বিচার হোক যেন আর কোনো সন্ত্রাসী, আর কোনো কিশোর গ্যাং যেন কোনো সাংবাদিকের দিকে চোখ তুলে না জাগায়। আমি এই ভিডিওর মাধ্যমে দেশবাসীকে জানাবো সাংবাদিকদের পাশে থাকার জন্য, সঠিক যারা সংবাদ প্রচারণা করে। আরো একটা কথা বলবো, আইনের যারা প্রশাসনিক কর্মকর্তা আছে, সাংবাদিকদের যথেষ্ট পরিমাণে প্রোটোকল দেওয়া হোক। ধন্যবাদ।